নমস্কার। মা আসছেন, চারিদিকে সাজো সাজো রব। আর মহালয়ায় আগমনী বার্তার পর তো বারোয়ারি পুজো সহ গোটা বাংলা জুড়ে সেজে উঠেছে। রাত্রে যেমন আলোর মালায়, সকালবেলা তেমনি আমরা চারিদিকে টুকটাক আওয়াজ শুনছি। কোথাও প্যান্ডেলের কাজ সম্পন্ন হচ্ছে, তো কোথাও মাতৃমূর্তি বসানো হচ্ছে। একই রকম প্রস্তুতি তুঙ্গে বনেদি বাড়িগুলিতেও, কোনোটা 100 বছর, কোনোটা বা 200 বছর, কোনোটা বা 300 বছর। আজ আমরা এই মুহূর্তে আপনাদের যে ঠাকুর, যে বনেদি বাড়ির পুজো তুলে ধরতে এসেছি, সেটা হচ্ছে কামারহাটির ঠাকুরদাস চ্যাটার্জি রোডে। 100 বছরে পদার্পণ করলো এবছর এই চ্যাটার্জি বাড়ির পুজো। আছে বিশাল ইতিহাস এবং সেই করিবর্গার ছাদ রয়েছে, সেই রকম দেওয়াল। কিভাবে শুরু হলো চ্যাটার্জি বাড়ির পুজো, আমরা বংশধরদের কাছ থেকেই শুনে নেব সেই ইতিহাস। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই পুরনো বাড়ি। এই বাড়িটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এবং এই বাড়িতেই গত 99 বছর ধরে মা উমার আরাধনায় ব্রতী হয়েছেন চ্যাটার্জি বাড়ির সদস্যরা। আর ঈশ্বর আশ্রম হচ্ছে এই বাড়িটার নাম। একশো বছর ধরে এই ঈশ্বর আশ্রমে দেবী দুর্গা আসেন এবং কিভাবে 100 বছর আগে শুরু হলো এই বাড়ির পুজো। সেই ইতিহাস আমরা এই বাড়ির সদস্যদের কাছ থেকেই জানবো। বর্তমানে যে প্রজন্ম রয়েছে তারাই কিন্তু পুজোর ভার কাঁধে তুলে নিয়েছেন, এমনটাই জানালেন এই বাড়ির প্রবীণ সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যেমন বারোয়ারি পুজোগুলিতে চূড়ান্ত প্রস্তুতি দেখছি, অবশ্য কোনোটা মহালয়াতেই সম্পন্ন হয়ে গিয়েছে, উৎসবের সূচনা হয়েছে। তবে বনেদি বাড়িগুলোর তো নির্দিষ্ট রীতিনীতি নিয়ম কানুন আছে, তাই সেখানে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি। ঠাকুর দালান, একেবারে নির্দিষ্ট ঠাকুর দালানেই পুজো হয় বটে, কিন্তু তবু ছোট্ট একটা প্যান্ডেল ঠাকুর দালান সংলগ্ন একটা জায়গায় করা হয়েছে, যেখানে এসে এই এলাকার বাসিন্দারা পুজো দেখতে আসেন, এখানে প্রসাদ গ্রহণ করেন, এখানে বসেন, পুজো দেখেন। এই সেই জায়গা, যে জায়গাটা প্যান্ডেল করে দর্শনার্থীদের বা এলাকার বাসিন্দাদের জন্য ঠাকুর দেখার ব্যবস্থা করা হয়। আর যে দালানটা আপনারা দেখতে পাচ্ছেন, শ্যামলদা যে দালানটা আপনাদের সামনে তুলে ধরছেন, এটা কিন্তু সেই 100 বছর আগের পুরনো দালান। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, কিন্তু এর যে স্ট্রাকচার রয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে পুরনো বাড়িতে আমরা যে ছবিগুলো দেখতে পাই, সেই ছবি ঠিক সেরকমই দেখতে। আমরা ধীরে ধীরে ভেতরে যাব। ইতিমধ্যেই দালানে বসে পড়েছেন বাড়ির মহিলা সদস্যরা, রয়েছেন প্রবীণ সদস্যরাও। প্রত্যেকের কাছ থেকে আমরা শুনবো যে এই বাড়ির পুজোর ইতিহাস কি, কিভাবে শুরু হলো মাতৃ আরাধনা, কিভাবে পুজোর কটা দিন কি কি নিয়ম পালন করা হয়, মাকে কি ভোগ দেওয়া হয়। কারণ বনেদি বাড়িগুলোতে আমরা দেখেছি, কোনো কোনো বনেদি বাড়িতে নিরামিষ ভোজী হন মা, আবার কোনো কোনো বাড়িতে মা প্রত্যেকটা দিন আমিষ পদ গ্রহণ করেন। কিন্তু চ্যাটার্জি বাড়ির পুজোতে কি দেওয়া হয়, কিভাবেই বা শুরু হলো, আমরা একটু জানবো। যে মানুষটি দাঁড়িয়ে আছে তাকে ইতিমধ্যে আপনারা সকলেই চেনেন, কামারহাটি পৌরসভার উপপৌর প্রধান তুষার চ্যাটার্জি। তুষারদার এটা একটা পরিচয়, কিন্তু তার থেকেও বড়, তুষারদা ওই 5টা দিন মানে পঞ্চমী থেকে কিন্তু তখন আর উপপৌর প্রধান হিসেবে নয়, একেবারে এই চ্যাটার্জি বাড়ির সদস্য হিসেবে একেবারে পুজোর কাজে রীতিমতো প্রত্যেকটা কাজ এদের নিজে হাতে করতে হয়। চ্যাটার্জি বাড়ির পুজোয় সে নিজে হাতে সম্পন্ন করেন অন্যান্য সদস্যদের সাথে। তুষারদা ওই কটা দিন ব্যস্ততা ছেড়ে একেবারে বাড়ির পুজোয় বাড়ির মানুষ হয়ে ওঠেন। কিভাবে শুরু হলো আজ এবছর 100 বছর, 99 বছর আগে কিভাবে শুরু হয়েছিল পুজো? পুজো শুরু হওয়ার পেছনে একটা বিরাট কাহিনী আছে। কাহিনী অর্থে এই অর্থে যে এই পুজো আগে, কামারহাটি এই চ্যাটার্জি বাড়ির পুজো আগে কিন্তু শুরু করেছিলেন আমার দাদু ঈশ্বর রামচন্দ্র চট্টোপাধ্যায়। তার একমাত্র পুত্র এখন বেঁচে আছেন বিশ্বনাথ চট্টোপাধ্যায়। তিনি চেয়েছিলেন যে এর আগে কিন্তু আমাদের এখানে বারোয়ারি পুজো, এই কামারহাটি বারোয়ারি পুজোই হিসাবে
এখানে আমার দাদুই সেই কামাহাটি বারোয়ারির প্রতিষ্ঠা করেছিল। কিন্তু কামাহাটি বারোয়ারি প্রতিষ্ঠা হবার আজকে সেই কামাহাটি সার্বজনীনের বয়স এখন 117 বছর। তার প্রতিষ্ঠাতা কিন্তু সদস্য হচ্ছে আমার দাদু ছিলেন। কিন্তু 17 বছর পর তার সঙ্গে একটা পারিবারিক মনোমালিন্যতা আছে। তখনকার দিনে তিনি তখন স্থির করেন যে জগদম্বাকে তিনি এখানেই নিয়ে আসবেন, আমাদের বাড়িতে ঠাকুরদাস চ্যাটার্জি এই ঠাকুর ঈশ্বর আশ্রমে নিয়ে আসবেন, প্রতিষ্ঠা করবেন। তিনি মনস্থির করেছেন, কিন্তু মনস্থির করলে তো দুর্গা উৎসব করা যায় না। তার পেছনে অনেকগুলো, আমার তখনকার দিনে ওনার একমাত্র ভাই ছিলেন সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়, বিপ্লবী সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন নেতাজি ছায়া সঙ্গ এবং বহুবার এই দেশের জন্য তাকে জেল যেতে হয়েছিল, সে প্রেসিডেন্সি জেলে এবং কোনো সময় বক্সার জেলে। আপনারা জানেন যে বড়নগর বোমা মামলা একটা মামলা, সেই মামলায় অভিযুক্ত ছিলেন হচ্ছেন সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে যখন ভাই হিসাবে দাদা এসে জানিয়েছে ভাইয়ের কাছে, ভাই আমি এবছর এখানে দুর্গা উৎসব করবো, বাড়িতে দুর্গা পুজো করবো, তার দাদার সঙ্গে ভাই একটা শর্ত আরোপ করেছে। কি শর্ত? সেটা শর্ত ছিল যদি দুর্গা পুজো বাড়িতে করতে হয়, কোনো মানুষ এই দুর্গা পুজোর 5টা দিন যেন অভুক্ত ফিরে না যায়, প্রসাদ না নিয়ে যায়। সেই যদি তুমি করতে পারো তবেই তুমি আমাদের বারোয়ারি থেকে যে বেরিয়ে এসে বাড়িতে দুর্গা পুজো করার যে তুমি পরিকল্পনা করেছো বা মনস্থির করেছো, সেইটা কিন্তু তোমার পূর্ণ হবে ওই শর্তে। সেটা আজও কিন্তু দাদুর সেই দেওয়া শর্ত, ছোট ভাইয়ের দেওয়া শর্তে, সেই দিন যেমন আমার বড়দাদু রামচন্দ্র চট্টোপাধ্যায় রাজি হয়ে গেছিলেন, কিন্তু সেই ট্র্যাডিশন আজও চলছে। আমরাও কিন্তু আজও পর্যন্ত আমাদের পরের জেনারেশন, আমাদের ধরুন 5 পুরুষ এই দুর্গাপুজোর সঙ্গে যুক্ত। আজকে 5ম পুরুষের ছেলেরাও আজকে যারা পুজোর মূল ভার গ্রহণ করেছে, আমরা তো এখন রেফারির মতন শুধু দেখি ঠিকঠাক হচ্ছে কিনা। এই ছোট কাকা আজকে আমাদের আগের জেনারেশনে একমাত্র মানুষ বেঁচে আছেন, এক পিসি বেঁচে আছেন, এক কাকা বেঁচে আছেন। কিন্তু তারা আজও পর্যন্ত আমাদের এখানে দুর্গাপুজো হয় 5 দিন। আমাদের ভাইরা, আমাদের ভাইপোরা, আমাদের ছেলেরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আছে। কেউ থাকে, আমার ভাই থাকেন, 2 ভাই থাকে, একজন থাকে কানাডা, একজন থাকে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। আমার 2 ছেলে, দুজনেই আমেরিকায় রিসার্চ করে। পুজোর সময় তারা চলে আসে। এবারে তারা 100 বছরের জন্য, আমার 2 ছেলে আসতে পারবে না তারা, কিন্তু আমার ভাইরা যে ওয়াশিংটন ডিসিতে থাকে, যে কানাডায় থাকে, যে দুবাইতে থাকে, কেউ আবুধাবিতে থাকে, তারা সবাই আসবে। একটা ভাইপো ক্রোয়েশিয়ায় থাকে, কেউ বোম্বে থাকে, কেউ গুজরাট থাকে, সবাই দেশ বিদেশে যারা আছে এই পুজোর 5টা দিন আমাদের পরিবারের একটা যেন মনে হয় মিলন বন্ধন, রিউনিয়ন। এবং এইটা আমরা আজকের বলতে বাধ্য হচ্ছি যে আপনি বললেন না পুজোর কটা দিন আপনি বাড়ির লোক হয়ে যান। এই পুজোর কটা দিন বাড়ির লোক একেবারে ঘরের ছেলে, এবং পুজোকে কিভাবে আমরা একটা বিরাট করে তুলতে পারি যেন একজনও অভুক্ত না যায়। সেই ভোরবেলায়, ছোটবেলায় ফুল তোলা থেকে শুরু করে আজও সেই ট্র্যাডিশন, আমাদের ভাইপোরা ফুল তুলতে যায়, এখনো বাড়ির ফুলে পুজো হয়। এখনো পর্যন্ত সকালবেলায় পুজোর সময় মাছ আনতে যাওয়া, বাজারে গিয়ে মাছ নিয়ে আসা, পুকুরে মাছ ধরবে, মাছের পুকুর ধারে দাঁড়িয়ে থাকা, সেরা মাছগুলো নিয়ে নেওয়া। এবং পুজোর দিনকে, পুজোর কটা দিন আমরা সকাল থেকে রাত্রির বেলা কি করে কেটে যায়, দশমীর দিন যখন আসে তখন ভারাক্রান্ত হৃদয় হয়। এবার মানে মা এখানে ঘরের মেয়ে, বাপের বাড়িতে মা 5 দিনের জন্য আসছে, সেই মেয়েকে আদর যত্নে একেবারে খাইয়ে দাইয়ে তারপরে দশমীতে বাপের বাড়ি। সেই দিন সবাই ভারাক্রান্ত যে
এই দুর্গাপুজোর আয়োজন কিন্তু যেদিন মা গঙ্গায় আমরা দিয়ে দিলাম তার পরের দিন থেকেই পরের বছরের কিভাবে কেমন করে চিন্তা হবে। আর একটা কি বলবো, মার জগদম্বার এই মহিমা বলুন এ বলুন, মা সব তৈরি করে নেয়, মা সব নিজের মতন করে বানিয়ে নেয়। এমন দিন গেছে যখন 78-এর বন্যা আমরা ছোটবেলায় দেখেছি। 78-এর বন্যায় চারদিকে হাহাকার, পুজো পুজো কি করে হবে, না তখন পুজো কি করে হবে, কি করে আয়োজন হবে। একটা সময় আজকে যেমন এই পরিবারের জৌলস বেড়েছে, দেশ বিদেশে ছেলেরা থাকে, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল। একটা সময় যখন দাদু একমাত্র বিমা কর্মী ছিলেন, শুধু বিমাতে নিজেই ওই বিমার টাকা দিয়ে পুজো করতেন। সেইভাবে পুজো, দুর্গা পুজো করা এবং এটাকে চালিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু টু ডিফিকাল্ট এবং খুব টাফ টাস্ক। সেইটাকে যখন কাটিয়ে উঠে এবং আমাদের মধ্যে এইটাকে মানে সঞ্চারিত করা, আমাদের ব্লাডের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া, এটা মাই করেছে। এবং এই হিসাবে আমার ছোট কাকা আজকে পর্যন্ত এই বয়সেও, ওনার বয়স 78 বছর বয়স, কিন্তু পুজোর কটা দিন যদি আপনারা ওনাকে দেখেন মনে হবে যেন 18 বছরের ছেলের কাজ করছে। এটাই আমাদের মহিমা বলতে পারে। আমি কথা বলতে বলতে অনেক কিছু আমি জানি, ইতিহাস আছে। আগে কি মানে এখানেই ঠাকুর তৈরি হতো? ঠাকুর এখানেই আগে এই ঠাকুর দালানে আগে ছোটবেলা বলো এটা ঠাকুরটা আগে ছোট কাকা জানে, এখানেই আমাদের এখানে না কাঠামো তৈরি হতো, কাঠামো দিয়ে ঠাকুর বানাতো। এবং একজন রজনী পাল এখানেই তৈরি হতো, এই কাঠামোতে। এই যে ওই যে কাঠ যে পুজো হয়েছে জন্মাষ্টমীর দিন, হ্যাঁ মানে আমরা যেটা জানি যে হয় রথের দিন বা জন্মাষ্টমীর দিন কাঠামো পূজা। আপনাদের কবে হয়? আমাদের পুজো হয়, কাঠামো পুজোটা হয় জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর দিন পুজো হয় এবং কাঠামো ওই যে ওইখানে আছে, জন্মাষ্টমীর দিন পুজো হয় কাঠামো পুজো। আগে আমাদের নিজেদের কাঠামোই ছিল। আমরা ঠাকুরটা এখানে রজনী পাল একজন বেলগড়িয়ায় থাকতেন, তিনি নিঃসন্তান। তার মারা যাবার পর আর কেউ আমাদের বাড়িতে এসে ঠাকুর করার জন্য কেউ রাজি হননি। তাই অর্থে আমরা এখন অগত্যা আমাদের সেই কাঠামোটাও তাদের কাছে দিয়ে আসা আছে, সেই কাঠামোর মধ্যেই তারা ঠাকুর বানায়। আর আগে যেমন কাঠামোটা ফেরত নিয়ে আসতাম, আগের প্রজন্মের আমার বাবা টাবারা, কাকা টাকারা নিয়ে এসে আবার সে তার উপর আবার বিচুলি দিয়ে পরের বছরে ঠাকুর তৈরি করতে হতো। এখন সেটা হয় না, এখন প্রতি বছরেই ঠাকুর নিয়ে আসা হয় এবং সেটাই আবার কাঠামোর যে বাঁশটা দেখলেন, ওই বাঁশটা কাঠামোর মধ্যে বেঁধে দেওয়া। আচ্ছা, মাতৃমূর্তি কি এইখানেই, মানে মা কি এখানেই অধিষ্ঠান করবেন? মা সরে যাবো, তুমি সরে যাবে, পেছনে পা লাগবে। হ্যাঁ এখানে মা, এই যে চৌকি দেখছেন এটা মায়ের চৌকি। আমাদের বাড়িতে এইটা তো বৈদিক, আমাদের বৈষ্ণব পীঠে আমরা কিন্তু নিত্য নারায়ণ সেবা হয় এবং 3 বেলা ভোগ দেওয়া হয়। নারায়ণ আছে, শিব আছে এবং গোপাল আছে এবং লক্ষ্মীকে আমরা নিত্য সেবা দেওয়া হয়। এবং পুজোর সময় আমরা এই ঠাকুর দালানে এই চৌকির ওপর মাকে এনে বসানো হয় এবং মা সেই কটা দিন এখানেই থাকেন। তারপরে আমরা একে নিয়ে যাই। এবং প্রথম এবং শেষ কথা হচ্ছে, আমাদের বাড়ির পুজোর সবচেয়ে বড় একটা কাহিনী হচ্ছে, যেটা আমরা বললাম, এখানে কোনো ধর্মের ব্যারিয়ার নেই। এখানে দেখুন, আমরা যে অঞ্চলে বাস করি এটা একটা কস্টোপলিটিয়ান এরিয়া। এখানে মুসলিম থাকে, এখানে হিন্দুস্তানি থাকে, এখানে বাঙালি থাকে, মিনি ভারতবর্ষ। এই মিনি ভারতবর্ষের মধ্যে আজকে যারা প্রসাদ পেতে বাড়িতে এসে বসেন, মা দুর্গা মাই কি বলেন, তার মধ্যে মুসলমানও যেমন আছে, হিন্দুও আছে। তারা এসে প্রসাদ গ্রহণ করেন। যখন ঠাকুরের ধ্বনি দেওয়া হয় তারাও দুর্গা মাই কি বলেন। এবং এটাই হচ্ছে আমাদের এই বাড়ির
বলতে পারেন সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়ের দেয়া যে আদর্শ, সেই আদর্শ আমরা আজও পর্যন্ত সেটাকে বহন করি এবং সেটাকে বজায় রাখার চেষ্টা করি। তাই আমরা এখানে দেখুন, এখানে বলির বেদি রয়েছে। বলির বেদি, ওই বলির বেদিতে ওটা ওখানে আমাদের বেদি তৈরি করা হয়। নবমীর দিন ওই বেদি থেকে মাটি ভেঙে সেই আমরা সেদিনকে সবাই পরিবারের সদস্য, পাড়া প্রতিবেশীও ওই বলির মাটি মেখে গঙ্গায় স্নান করতে যায়। বলি কি এখন আর হয় না? হ্যাঁ, বলি হয়, বলি হয়, আখ বলি হয়, চাল কুমড়ো বলি হয়, আর কদলি বলি হয়। আমরা এই 3 দিন বলি হয়ে যাওয়ার পর নবমীর দিন সবাই ওই কাদামাটি গায়ে মেখে গঙ্গায় গিয়ে স্নান করে আসে। এর থেকে বলে যে আমরা বলি না যে কোভিড এসছে, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য এই মাটি, যদি মায়ের মাটি, বলির মাটি গায়ে লাগানো যায়, আমরা আজও পর্যন্ত ওই নবমীর দিন গিয়ে গঙ্গার দিন গঙ্গায় স্নান করে আসি। আমরা মাতৃ মূর্তি এখনো যেহেতু তৈরি হচ্ছে, আমি একটু ক্যামেরার সামনে দেখাতে বলবো, একচালা মাটির মূর্তি। মানে এখানে মায়ের মূর্তিতে কি কোনো বিশেষত্ব আছে? মানে একচালাই বরাবর তো একচালা মায়ের বরাবরই থাকে এবং মায়ের যা গহনা আছে, যে আগেকার দিনে যা গহনা, সেই সোনার এবং মুকুট সমস্ত কিছু আজও পর্যন্ত মাকে 5 দিন পরানো হয়। আবার মায়ের এই গহনা দিয়ে, যেমন আপনি ফটোতে দেখতে পাবেন যে, এবং অনেক লোকের আছে, অনেকে মানত করে রেখেছে যে এবারে আমি একটা কানের দুল দেবো, এবারে একটা নথ দেবো, এবারে একটা টিকলি দেবো। এইসব সরস্বতীকে দেয়, লক্ষ্মীকে দেয়, গণেশকে দেয়, যার যেমন মনস্কামনা আছে সেটা আজও। আচ্ছা তুষার দা, আমি একটু বাড়ির মহিলারা বসে আছেন যারা পুজোর কটা দিন একদম তাদের খুব ব্যস্ততা থাকে, আমি একটু বাড়ির মহিলাদের সাথে কথা বলি। দুর্গা দালানে বসে কথা বলাটাই ভালো, কারণ এমন দালানে বসে কথা বলার একটা আলাদা সৌভাগ্য, এবং বনেদি বাড়ির এটাই রীতি। এই কটা দিন, মানে এই যে মা তো পঞ্চমীর দিন আসবেন, হ্যাঁ পঞ্চমীর দিন আসবেন। আমাদের পঞ্চমীর দিন বোধনতলায় পুজো, বাগানে বেলতলা আছে, সেখানে বোধনতলায় পুজো হয়। এই বছরে 2 দিন বোধনতলায় পুজো হবে। হ্যাঁ, তারপরে ষষ্ঠীর দিন এখানে পুজো। আচ্ছা, মানে প্রত্যেকটা বনেদি বাড়িতে মায়ের বিশেষ বিশেষ রীতি আছে। আপনাদের মা তো শুনেছি আমিষ ভোজি, তো একেবারে পঞ্চমী থেকে দশমী অবধি মাকে আমিষ ভোগ দেওয়া? না, পঞ্চমী থেকে নয়, ষষ্ঠীতেও দেওয়া হয় না, সপ্তমী থেকে দেওয়া হয়। কি কি দেওয়া হয়? মানে যত রকমের ভালো রান্না, নিরামিষে শুক্তো, ঘন্ট, চাল কুমড়ো, মোচা, হ্যাঁ, তারপরে ডাল, ভাজা, চাটনি, পায়েস, আর মাছটা আলাদা দেওয়া হয়। মাছটা ওর সঙ্গে ঠেকানো হয় না, মাছটা আলাদা কড়াই করে রাখা থাকে। তার বিধবা মহিলা যদি কেউ থাকে, কেউ যদি নিরামিষাশী থাকে, অনেকে নবরাত্রি চলছে তো, তারা যদি প্রসাদ নেয়, এই হিসাবে আমাদের ওইটা আলাদা করে রাখা থাকে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়। কি কি মাছ দেওয়া হয়? নির্দিষ্ট কোনো মাছ আছে? হ্যাঁ, সব রকমই দেওয়া হয়। ভালো ইলিশ মাছও করা হয়, কোনোদিন পোনা মাছ। আমাদের বাইরে যে পুকুরটা দেখছো, ওই পুকুরের মাছও আগে তুলে ওইটাই ঠাকুরের আগে রান্না হতো। তা এখন বাজার থেকেও মাছ আসে, ভালো দামি দামি মাছই সব দেওয়া হয়। মানে এমন কোন রীতি আছে যে অষ্টমীর দিন কিংবা নবমীর দিন স্পেশাল কোনো ভোগ বা বিশেষ কোনো ভোগ? হ্যাঁ, স্পেশাল ভোগ তো অষ্টমীর দিন হয়, পোলাও, ফ্রাইড রাইস, পনির ঠাকুরের জন্য, সেগুলো হ্যাঁ সেগুলো স্পেশাল ভাবেই হয়। আর কাঁচা ভোগের একটা রীতি আছে শুনেছি, সেটা কি? অষ্টমীর দিন সন্ধি পুজোয় ওটা, সেটা কি? ওটা সন্ধি পুজোয় আমাদের অষ্টমীর পরে যে সন্ধি পুজোটা হয়, ওই সময়টা বলে ঠাকুরের প্রাণ আসে। আচ্ছা, হ্যাঁ, ওই সময়টা একটা নৈবেদ্য করা হয়, তার মধ্যে চাল, নানা রকমের ফল, সে বড় বড় আনারস, বাতাবি লেবু, সব রকমের, হ্যাঁ হ্যাঁ চিনি, ও ভালো বলতে পারবে, পুজো করে তো। যাই হোক, হ্যাঁ, সেই নানান রকমের আস্ত আস্ত ফল দিয়ে, মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে নৈবেদ্য হিসাবে দেওয়া হয়।
আর সবাই আমরা মিষ্টি যে যেরকম পারে পুজো টুজো দেওয়া হয়, ঠাকুরের কাপড় আলতা সিঁদুর যার যেমন ক্ষমতা। আচ্ছা, এই যে রান্না বান্নাগুলো মাকে যে বোধনের পর থেকে অন্নভোগ প্রতিদিনই দেওয়া হয়, এই রান্না বান্নাগুলো কি বাড়ির মহিলারাই করেন? হ্যাঁ, ঠাকুরের ভোগটা বাড়ির মহিলারাই করেন। এটাই রীতি? হ্যাঁ, এখনো পর্যন্ত এইটাই চলছে। মানে ওই কটা দিন আপনাদের ব্যস্ততা তুলবে? হ্যাঁ, সে তো থাকবেই। মানে এমনটাই যে বাড়ির মেয়েরাই এরপরে নাড়ু শুরু হবে, নারকেল নাড়ু হবে, সেগুলো সবাই মিলে বসেই করা হয়। তারপরে পুজো। আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা চ্যাটার্জি। বিয়ের পর থেকে এই রীতি? হ্যাঁ, বিয়ের পর থেকে দেখে আসছি। আচ্ছা, মানে না, ফুলমা আছেন, হ্যাঁ, আর একজন আছেন। নবপ্রজন্মকে শিখিয়ে পড়িয়ে যাচ্ছেন তো? হ্যাঁ, তারাও তো করে, আমাদের সঙ্গেই থাকে, তারাও করে। আমি একটু কথা বলি, আরো এখানে আরো বাড়ির মহিলারা আছেন, তারাও তো কাজ করেন। কি এই যে একটা দিন আর বাড়ির বাইরে তো ঠাকুর দেখতে যাওয়ার বোধহয় ফুরসত হয় না। বিয়ের পর থেকে কোনোদিনই, মানে আগে ঠাকুর দেখতে যেতাম, কিন্তু এখন আর ঠাকুর দেখতে আলাদা করে বেরোনো হয় না। যবে থেকে বিয়ে হয়েছে বাড়ির পুজোতেই মানে বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়েই সময় কেটে যায়, ভালো লাগে। সবজি কাটা, ফল কাটা থেকে? হ্যাঁ, ফল কাটা আমি পার্টিকুলার মানে ঠাকুর দালানেই থাকি, ঠাকুরের নৈবেদ্য করি, আমি ঠাকুর দালানের মধ্যেই থাকি। ওই জন্য আমার ভালো লাগে, আমার আর বাইরে যেতে ইচ্ছা করে না। আমার মনে হয় পুজোর 5টা দিন আমার ঠাকুর দালানেই খুব আনন্দ করে কেটে যায়। এই যে মাকে প্রতিদিন আমিষ ভোগ দেওয়া হয়, পাশাপাশি যেটা শুনলাম যে অন্নভোগের পাশাপাশি খিচুড়ি ভোগও চলে, মানে রান্না বান্নাটা সকাল থেকেই শুরু হয়ে যায় একদম রাত অবধি? হ্যাঁ, রান্না বান্না রাত অবধি না চললেও মানে সারাদিন সকাল থেকে হয় বিভিন্ন রকম রান্না, তারপরে আবার সন্ধ্যেবেলা লুচি সুজি এগুলো ভোগ দেওয়া হয় আমাদের। হ্যাঁ, মানে সপ্তমীর দিন থেকে সপ্তমী অষ্টমী নবমী 3 দিন দেওয়া হয়। সেই 3 দিনের জন্য মানে আবার ওইগুলো মানে লুচিটা সব ভাতটা রান্না হয়ে গেলে তারপরে আবার ওইগুলো ভোগ দেওয়ার জন্য রান্না করা হয়। আর এই যে দশমীতে আমি যেটা শুনেছি, বনেদি বাড়ির আলাদা একটা রীতি থাকে, মাকে অনেকে পান্তা খাইয়ে দেন বা অনেকে এই কচুর শাকটা, এইসব কি আপনাদেরও? ওইগুলো আমাদের নবমীর দিনই রান্না হয়ে যায়। কচুর শাক হয়, পান্তা ভাত হয় এগুলো, আর 5 রকম ভাজা হয়। ওইগুলো আবার পরের দিনে দশমীর দিনে ওগুলো ঠাকুরকে চালটা চাটনি হয়। এইগুলো খাইয়ে তারপর মাকে? হ্যাঁ, মাকে বিদায় জানানো হয়। এরকম এই যে বিদায় জানানোর কি আলাদা কোনো রীতি আছে, মানে বাড়ির মহিলারা যে মাকে কনকাঞ্জলি দেওয়া হয় এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আছে। কনকাঞ্জলি যেরকম দেওয়ার রীতি আছে ওরকম ভাবে কনকাঞ্জলি দেওয়া হয়। আর আগে আমাদের মানে বাড়িতেই ঘটে বিসর্জন হয়ে যায়, সেইটাও হয়ে যাওয়ার পরে আমাদের সন্ধ্যেবেলা ঠাকুর নিয়ে গঙ্গায় যাওয়া হয়। সিঁদুর খেলা হয় এখন। পাড়ার সকলে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাড়ার সকলে আসে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবাই ভালো লাগে, বাড়িতে খুবই ভালো লাগে। আগে তো ভাবতাম যে বাইরে বেরোলেই মনে হয় ঠাকুর দেখতে গেলেই ভালো লাগতো, কিন্তু এখন বাড়ির পুজোতেই মনে হয় বেশি আনন্দ হয়। আমার নাম বৈশালী চ্যাটার্জি। আমরা যেটা শুনলাম একেবারে বাড়ির মেয়েরাই রান্না বান্নার সমস্ত কিছু জোগাড় যন্ত্র, শুধু বাড়ির মেয়েরা নয়, বাড়ির এই বাড়ির সদস্যরাই কিন্তু মাতৃ আরাধনায় ব্রতী হন, মানে আলাদা করে পুরোহিত আসে না, পুরোহিতের কাজটাও বাড়ির সদস্যরাই করেন। আপনি এখন পুজো করছেন না? আচ্ছা, মানে আমি একটুখানি একেবারে যিনি কাকা রয়েছেন, যার বাবার হাত ধরে এই পুজো শুরু, আমি তার সাথে একটু কথা বলবো। আপনি আছেন, সেই আপনার বাবা তো পুজো শুরু করেছেন। বসে বসে আস্তে আস্তে। এই যে 100 বছরে এবার পা দিল, আবেগ অনুভূতি কেমন? অনুভূতি আছে, খুবই আছে, কারণ 100 বছর দেখবো এটা তো কেউ চিন্তা করে না। যাই হোক, ভালো লাগছে, ছেলেরা সবাই একত্রিত হয়ে, সব বাড়ির ছেলেরা, এবং মানে সবাই যে যেখানে আছে যেভাবে পারে তারা আমাদের পুজোর সঙ্গে যুক্ত। এই যে ফুল তোলা থেকে, তুষারদা যেমন বললেন, ফুল তোলা থেকে শুরু করে মায়ের একদম লুচি ভোগ একেবারে রাত্রিবেলা সবটা বাড়ির লোকের সদস্য করে।
কোনো বাইরের লোক এসে আমাদের এখানে রান্না করতে আসে। আগে বাইরে যে খাওয়াটা হতো সেটাও আমরাই করতাম, পরবর্তীকালে আর পারা যায় না, সেই জন্য এখন বাইরের লোক দিয়েই করা হয়। নাহলে আগে সবাই সবাই মানে যে যখন আসবে, যত রাত্রেই আসুক, মূল ভোগ এখানে থাকে। মূল ভোগ ভাঙা হয় না যতক্ষণ না রাত্রি কাটে, দরকার হয় জলে দিয়ে দেওয়া হবে, কিন্তু মূল ভোগ শেষ করা হবে। একটুখানি মূল ভোগ থাকবেই, যাতে কেউ রাত্রিবেলা এসে চায় যে আর ভোগ দিন। নবপ্রজন্মের হাতে তো তুলে দিয়েছেন দায়িত্বভার এবং তাদের আপনারা গাইড করছেন এখন। তারা আমার কাছে গাইড নিচ্ছেন যে কি করে করব, কোনটা কত লাগবে, কি ডেকোরেটরকে কাকে দেবে, সেসব ঠিক করা হয়েছে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, এই যে দুর্গা দালানটা আমরা দেখতে পাচ্ছি যেখানে মায়ের পুজো হয়, এটাই কি সেই গত 99 বছর ধরে এখানেই পুজো হচ্ছে? মানে মনে হয় 2-3 বছর বাদ থেকে এটা হয়, আমিও ঠিক জানি না, কিন্তু আমি যখন থেকে দেখছি এটা এইভাবেই আছে। পরবর্তীকালে আমরা এটাকে ঠিকঠাক করেছি, নাহলে আগে আমি ছিল। এবার পঞ্চমীর দিন মা আসবে, পঞ্চমী দিন তো বোধন না, ঠাকুর আসবে বোধন, আর বিসর্জন দশমীতে। বিসর্জন আমাদের দশমীতেই হবে। নবমীর অষ্টমী নবমী একদিনে, দশমীর দিনে হয়ে যাবে। গঙ্গার ঘাটে বিসর্জন। নির্দিষ্ট কোনো ঘাট আছে কি যে? আমাদের এই ঘাটেই আছে, বরাবর এই ঘাটেই আছে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ চট্টোপাধ্যায়। একেবারে মানে সেই পুরোনো দিনের রীতি নীতি একেবারে একই রকম ভাবে বজায় আছে, একই রকম ভাবেই হয়, কোনো পরিবর্তন হয়নি, আজ অব্দি হয়নি, আশা করি হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শ্যামলদাকে দেখাতে বলবো এই দালানটা, দুর্গা দালানটা। আমরা কথা বললাম বাড়ির সদস্যদের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন যে দালানে বসে আছেন সকলে, এবং যে দৃশ্যটা আমরা বনেদি বাড়িতে সাধারণত দেখি, এখানে কিন্তু নতুন এবং নবীন এবং প্রবীণ দুই প্রজন্মেরই দালানে বসে আছে। একেবারে নতুন প্রজন্ম, তাদের সাথে একটু কথা বলি। এরা নতুন প্রজন্ম, একটুখানি কে কথা বলবেন, আসুন। আমরা এখন চারিদিকে থিমের প্যান্ডেল দেখি, প্রচুর ভালো ভালো প্যান্ডেল হয়, এক একটা জায়গায় এক এক রকম থিম। বাড়ির পুজো ছেড়ে কি সেটা দেখতে যাওয়া সম্ভব হয়? বাড়ির পুজো ছেড়ে দেখতে যাওয়া সম্ভব হয় না তেমনটা নয়, কিন্তু বাড়ির পুজোতে থাকার যে আনন্দ বা যে থাকার যে সময়টা কেটে যায়, সেই সময়টা কাটানোর পর আর যেতে ইচ্ছে করে। সম্ভব হয় না তা নয়, সম্ভব হয়, কারণ প্রচুর লোক তো রাত্রিবেলাও যায়। আমাদের এই রাত্রিবেলার যে সময়টা, সেই সময়টাও হয়তো পরের দিনে পুজোর ফুলের আয়োজন করা বা ভোগের আয়োজন করা, সেগুলোতে কি কি হবে মা কাকিমাদের থেকে জেনে নিয়ে সেগুলো আনা, সেটার পরে আর সময় হয়ে ওঠে না, সেটাতেই ব্যস্ত হয়ে যায়। একদম। এই যে একেবারে ফুল তোলা থেকে শুরু করে মায়ের যে সমস্ত কিছু ভোগ দেওয়া, ভোগ রান্না করা বা ফল টল কেটে দেওয়া, সমস্ত কিছু একেবারে আধুনিক যুগের ছেলে, তুমি কেমন লাগে করতে? অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, আজকে যখন আমি বাইরে গিয়ে আমার 4টে বন্ধুর সাথে দেখা হওয়ার পর বলি যে আমার বাড়িতে দুর্গাপুজো হয়, যেখানে ওরা প্রত্যেকদিন দুর্গাপুজোর সময় 5টা জামা কিনে 5 দিন বেরিয়ে কোথায় কোথায় ঠাকুর দেখবে প্ল্যান করে, প্যান্ডেল হপিং এর প্ল্যান করে, তখন আমার বাড়িতে আমি আমার বাড়ির পুজো হপিং এর প্ল্যান করি। সেটা তো ভালো লাগবে, সেটাই ভালো, একদমই তাই, অবশ্যই আসে। এই যে 100 বছরের পুজো, এবছর 100 বছর, এটা একটা নস্টালজিয়া। কেমন লাগছে, আবেগ অনুভূতি? আবেগ অনুভূতি বলতে মানে যারা শুরু করেছিলেন আর কি, আমার দাদুর বাবা এবং জ্যাঠা, এনারা দুজনে শুরু করেছিলেন, মানে আমি শুনেছি, আমি কাউকেই দেখিনি, আমি আমার দাদুকে দেখেছি, আরো অনেক দাদুদের দেখেছি, এখন একজন দাদুই রয়েছে, ছোট দাদু একমাত্র রয়েছে। তো আমি প্রত্যেকের মুখেই শুনেছি। এবার যেখান থেকে শুরু হয়েছিল, আমার থেকে অনেক বেশি শুনেছে আমার বাবা, কাকা, জ্যাঠারা, দাদুরা, এনারা বেশি শুনেছে। আমি হয়তো মানে বিগত 75 বছরের পুজো দেখিনি, তারপরের বাকি 25টা বছর দেখেছি। এই যে 25টা বছরের মধ্যেও যে পরপর পরিবর্তনগুলো, এইগুলোই হচ্ছে দেখার মতন জিনিস, এবং এইগুলোতেই আনন্দ সব থেকে বেশি। এবং অনুভূতি বলতে অনেকেই আসতে পারে না, বাইরে যারা থাকে অনেকেই আসতে পারে না, কিন্তু এই যে চেষ্টা করা আসার বা বিভিন্ন জায়গায় কাজের পরেও যে বাড়িতেই একটা পুজো, যে সময়টাতে আর যারা আসতে পারে না, যারা আসতে পারে তাদের সাথে দেখা হওয়ার যে আনন্দটা, আমার দাদারা, ভাইরা, কাকারা, জ্যাঠারা যারা বাইরে থাকে, তাদেরকে তো আমরা সারা বছর দেখতে পাই না। এবং আমরাও প্রত্যেকে বিভিন্ন কাজের জন্য বাইরে থাকি, মানে দিনের ম্যাক্সিমাম সময়। পুজোর সময়টা কেউ বাইরে থাকে না, সবাই একসাথে থাকে।
মানে যেটা হয় সেটা বাড়ির ভেতরে, বাইরে নয়। ওই হুল্লোড় সবকিছু এখানে একদম খেলাধুলা থেকে শুরু করে সবটাই সব। একেবারে। আপনার নাম? আমার নাম স্বাগত চ্যাটার্জি। এরপর তো দায়িত্বভার নিতেই হচ্ছে, ওই চেষ্টা করছি আর কি, যতটুকু নেওয়া যায়। সবটা তো নেওয়া যায় না শিখে পড়ে নিতে। একেবারে। অসংখ্য ধন্যবাদ। माई की जय, बोलो दुर्गा माई की जय, बोलो दुर्गा माई की जय। আমরা নবপ্রজন্মের সাথে, আগে নবীন প্রজন্মের সাথে কথা বললাম, তারাও কিন্তু ঠিক একইভাবে পুজোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে তাদের কাছে। বা বাইরে এত বড় বড় প্যান্ডেল, শহর কলকাতা সহ আমাদের উত্তর শহরতলির বিভিন্ন বড় বড় পুজো হয়, বারোয়ারি পুজো হয়, সেখানে কোথাও অনেক উঁচু দুর্গা, অনেক বড় দুর্গা হচ্ছে, তো কোথাও জৌলুস ভরা একদম চোখ ধাঁধানো পুজো প্যান্ডেল হচ্ছে। কিন্তু আমরা যেটা জানি যে নবীন প্রজন্মের ছেলেমেয়েরা সেইগুলো দেখতে ব্যস্ত, বা কবে কোন জায়গায় ঠাকুর দেখতে যাবে সেই প্ল্যানিং করতে ব্যস্ত। কিন্তু আমরা চ্যাটার্জি বাড়িতে এসে দেখলাম এবছর 100 বছরে পদার্পণ করলো, একটা নস্টালজিয়া রয়েছে। একেবারে যিনি প্রবীণ রয়েছেন, একমাত্র সদস্য যার বাবা পুজো শুরু করেছিলেন, তার থেকে শুরু করে একেবারে নবীন সদস্য যিনি রয়েছেন, তিনিও কিন্তু একইভাবে পুজোর ফুল তোলা থেকে শুরু করে মায়ের ফল কাটা, মায়ের ভোগ দেওয়া এবং পরের দিন কি হবে সেই সমস্ত কাজে তারা নিজে হাতে করে। অর্থাৎ চ্যাটার্জি বাড়ির পুজো সকল সদস্যরা মিলে একসাথে পুজোর কটা দিন এই দুর্গা দালানে মেতে ওঠে। শুধু তারা নন, যেহেতু এটা কামারহাটি অঞ্চল, এখানে প্রচুর ভাষা, প্রচুর ধর্মের মানুষ বাস করেন। মিনি ভারতবর্ষ আমরা বলে থাকি। সকল ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে এই দুর্গা দালানে এসে তারা কিন্তু প্রসাদ গ্রহণ করেন। যত রাতই হোক, মায়ের ভোগ না নিয়ে কেউ ফিরে যেতে পারেন না। এটাই চ্যাটার্জি বাড়ির রীতি। আপনারাও পুজোর কটা দিন একদিন এই চ্যাটার্জি বাড়িতে এসে দেখুন বনেদি বাড়ির পুজো, যে আমরা ঐতিহ্যটা দেখতে পাই, যে গন্ধটা দেখতে পাই, যে ইতিহাসটা পাই, সেটা কিন্তু আমরা এই চ্যাটার্জি বাড়িতে এসে পেলাম। আপনারাও এসে একদিন দেখে যান যেটা চ্যাটার্জি বাড়ির রীতি মেনে কি সুন্দর এক চালার দুর্গা প্রতিমা আজও কিন্তু 100 বছর ধরে হয়ে আসছে এই পূজার। এবার 100 বছর বলে তাদের কিন্তু আলাদা অনুভূতি। বিদেশ থেকেও সকলে চলে আসবেন। আমরা 7 আরেক নিউজের নেটওয়ার্কের পর্দায় যেমন বারোয়ারি পুজো তুলে ধরছি, এরকম বনেদি বাড়ির পুজোও কিন্তু তুলে ধরবো। তাই সব খবরের আপডেট জানতে, পুজোর বিভিন্ন কোথায় কি হচ্ছে সব আপডেট জানতে অবশ্যই 7 আরেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আরেক নিউজ। জয় হিন্দ।